আসসালামু আলাইকুম। ফোকাস অন স্টাডিজে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে সবগুলো অধ্যায়ের ভিডিও একটা প্লেলিস্ট আকারে দেওয়ার জন্য। তো তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমরা এই প্লেলিস্টে এ টু জেড অর্থাৎ থিওরি হোক, ম্যাথ হোক, আমরা সবগুলোই আলোচনা করব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ এমনভাবে আমরা শেষ করব যাতে করে আমাদের এমসিকিউ এবং সিকিউ দুটাই কভার হয়। তো তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমাদের নবম দশম শ্রেণীর বইতে আমরা দেখতেছি যে আমাদের অধ্যায় সংখ্যা হলো 12টি। এই 12টা অধ্যায়ের মধ্যে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। এই হিসাব বিজ্ঞান পরিচিতিটা আজকে আমরা আলোচনা করব। এই অধ্যায়ে তোমরা কোনো ম্যাথ পাবা না, এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। আর যেহেতু আমরা হিসাব বিজ্ঞানে পড়তেছি, এর আগে কখনো আমরা এই সাবজেক্ট পড়ি নাই, আমাদের নবম দশম শ্রেণীতে প্রথম আমাদের এই সাবজেক্টটা অ্যাড হলো, তাহলে আমরা প্রথমেই বুঝতে হবে যে হিসাব বিজ্ঞান জিনিসটা কি, কেন শিখব, কি কাজে লাগবে আমাদের। তো তাহলে আমরা শুরু করি প্রথমে হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে, মানে হিসাব বিজ্ঞানটা কি আমাদেরকে এটা শিখাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি হিসাব বিজ্ঞান পরিচিতি। আচ্ছা, প্রথমে আমাদের বলতেছে যে ব্যক্তি, প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয়। অর্থাৎ আমরা যদি খেয়াল করি, আমাদের প্রতিদিনে ধরো আজকের কথাই বলি, একদম সকাল থেকে মানে সকালে ঘুম থেকে উঠা থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত আমাদের অনেকগুলো টাকা পয়সা মানে অর্থ সম্পর্কিত ঘটনা ঘটে। হ্যাঁ, এই ঘটনাগুলোর কথাই ওরা বলতেছে। অর্থাৎ এই সকল ঘটনার সংখ্যা অগণিত এবং বৈচিত্র্যময়, মানে এগুলা কোনো গণনা যায় না এবং বৈচিত্র্যময় অনেক রকমের হতে পারে। নির্দিষ্ট পদ্ধতি, কলা কৌশল ব্যতীত এই সকল আর্থিক ঘটনা সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন। হিসাব বিজ্ঞান, আচ্ছা এখানে আমাদের একটা সংজ্ঞা দিছে। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? যেখানে সংগঠিত আর্থিক ঘটনাসমূহকে সামগ্রিক প্রভাব এবং ফলাফলের নির্ণয়ের পদ্ধতি বা কলা কৌশল আলোচনা করে। অর্থাৎ আমরা হিসাব করব এবং একটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমরা হিসাব করব, এই জন্য আমাদেরকে বিভিন্ন কৌশল এবং পদ্ধতি শেখানো হবে। আচ্ছা, প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ হিসাব তথ্য সম্পর্কে সর্বদা জানতে আগ্রহী। আচ্ছা, ধরো আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে আমরা একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করব নাকি করব না, তাহলে আমাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে ওই প্রতিষ্ঠানটা কি ভালো নাকি খারাপ। এই ভালো খারাপ যাচাই বাছাই করার জন্য আমাদেরকে অবশ্যই ওই প্রতিষ্ঠানে আর্থিক তথ্য যাচাই করতে হবে। তো আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষ থাকে, কেউ আছে অভ্যন্তরীণ, কেউ আছে বাহ্যিক। হ্যাঁ, ওই পক্ষগুলো আমাদের প্রতিষ্ঠানের রিপোর্ট জানতে চায়, অর্থাৎ আর্থিক তথ্য জানতে চায়। তাই হিসাব বিজ্ঞান আর্থিক তথ্যসমূহ সংরক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে এদের প্রভাব ও ফলাফল নির্ণয় করে বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে অবহিত করে। মানে হিসাব বিজ্ঞান কি করে? হিসাব বিজ্ঞানের মূলত কাজ কি? লেনদেনগুলোকে সংরক্ষণ করবে এবং এটার যে আর্থিক ফলাফল এগুলা যারা আমাদের তথ্যগুলা জানতে চায় তাদের কাছে প্রতিবেদন আকারে, মানে তাদের কাছে দেয় আর কি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের আর্থিক তথ্য, আপনারা দেখেন। আচ্ছা, তোমরা এখানে একটা চিত্র দেখতেছ, টাকার গাছ। আসলে টাকার গাছ তো হয় না, আর এখানে একটা ক্যালকুলেটরের চিত্র। আচ্ছা, এরপর আমরা আগাই। হিসাব বিজ্ঞানে এখন একটা সুন্দর একটা সংজ্ঞা দিল। আচ্ছা, তাহলে হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে যাবতীয় আর্থিক কার্যাবলী কি কি হতে পারে ভাইয়া? যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায়। দেনাদার বলতে কি বোঝায়? আমরা কিছু কিছু সময় বাকিতে বিক্রয় করি। বাকিতে বিক্রয় করলে আমরা কিছু ব্যক্তির কাছে টাকা পাই, ওই ব্যক্তিগুলাকে বলা হয় হিসাব বিজ্ঞানের ভাষায় দেনাদার, অথবা আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব।
দেনাদার অথবা প্রাপ্য হিসাব। এরকম আমরা অনেকগুলো টার্ম শিখবো হিসাব বিজ্ঞানে, কেমন? যেমন আমরা যদি কারো থেকে বাকিতে পণ্য ক্রয় করি, ওটাকে আমরা বলবো যে পাওনাদার, কারণ ওরা আমাদের কাছে টাকা পায়। ওটা কি আরেকটা নাম আছে ভাইয়া? হ্যাঁ আছে, ওটা হচ্ছে পদ হিসাব। দেনাদারের আরেক নাম প্রাপ্য হিসাব, পাওনাদারের আরেক নাম পদ হিসাব। আচ্ছা, তাহলে দেনাদার হতে আদায়, এই যে মাত্রই বললাম পাওনাদার, পাওনাদারকে আমরা টাকা আদায় করব নাকি পরিশোধ করব? অবশ্যই পরিশোধ করব। পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। আমরা অনেকগুলো আর্থিক কার্যাবলী বাইর করে শিখব, হ্যাঁ, আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে আসবে। তোমরা তো এখনো ছোট মানুষ, আগে আমরা থিওরি দিয়ে শুরু করলাম, থিওরিগুলো শেষ করে এরপর আমাদের ধারাবাহিকভাবে ম্যাথে অধ্যায় আসবে, আমরা শিখব। আচ্ছা, হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসায়ে আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা, তারপর শ্রেণীবদ্ধন করা, তারপর হচ্ছে যে ব্যাখ্যাকরণ পদ্ধতিতে আলোচনা করা হয়। আমরা প্রথমে একটা লেনদেন লিপিবদ্ধ করব, তারপর শ্রেণীবদ্ধকরণ করব, তারপর ব্যাখ্যা করব। আচ্ছা, এরপরে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন নির্ণয় করা যাবে এবং এইসব তথ্যাবলী ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। যেমন আমরা কি এই ক্ষেত্রে বা একটা প্রকল্পে বিনিয়োগ করব নাকি করব না, আমরা এই ডাটাগুলো যাচাই বাছাই করব। কেমন যাচাই বাছাই? ধরো আমাদের কাছে বললো যে 3টা প্রতিষ্ঠানের আর্থিক তথ্য আনে দিল, কোনটাতে তুমি বিনিয়োগ করবা, তাহলে আমাদেরকে দেখতে হবে কোন প্রতিষ্ঠানটা ভালো, কোন প্রতিষ্ঠানটা ভালো, কোন প্রতিষ্ঠানটা খারাপ, এটা দেখতে হবে না? দেখার পরেই তো আমরা এটাতে এই প্রতিষ্ঠানে কি বিনিয়োগ করা ভালো হবে নাকি খারাপ হবে, এটা যাচাই বাছাই করতে পারবো। আচ্ছা, তাহলে হিসাব বিজ্ঞানের জ্ঞান ও ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাই হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। এতক্ষণ পর্যন্ত যা বললাম তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এই লাইনটা। কোনটা? হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের ভাষা। এই লাইনটা অবশ্যই তোমরা ভালো করে তোমাদের বই থেকে দাগায় নেবে। তোমরা যদি আমার ক্লাস সবগুলা ভালোভাবে দেখো, আশা করি তোমাদের আর প্রাইভেট পড়া লাগবে না। তোমাদের একদম ছোট একটা অল্প কয়েকটা অধ্যায় সুন্দর করে যদি স্টেপ বাই স্টেপ কয়েকদিন ভালো করে পড়ো, হিসাব বিজ্ঞানে এই প্লাস একদম নিশ্চিত। আচ্ছা, তাহলে হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা। আমি যেই লাইনগুলা লাল কালি দিয়ে মানে লাল মার্ক করে দিব, ওইগুলা এমসিকিউতে আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তাহলে হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। আচ্ছা, এরপর আমরা পরের লাইনে যাব। আচ্ছা, তাহলে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল বা আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। আচ্ছা, হিসাব বিজ্ঞান আমরা শিখব, কেন শিখব, কি দরকার, এটা দিয়ে আমাদের কি লাভ হবে, বা হিসাব বিজ্ঞানের মূল পারপোজ, উদ্দেশ্যটা কি? তাহলে হিসাব বিজ্ঞান শেখার একটা কারণ আছে। কেন আমাদেরকে শুধু 9-10 না, তোমরা ইন্টারে কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র পাবা। তা অনার্সে তুমি শুধু হিসাব বিজ্ঞানের উপরেই অনার্স করতে পারবা। যেমন আমি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞানে 2য় বর্ষে অধ্যয়নরত আসছি। তাহলে তুমি শুধু হিসাব বিজ্ঞান এত ছোট না, অনেক বড়, ঠিক না? তাহলে আমাদেরকে অবশ্যই ভালো করে শিখতে হবে। এখন কথা হচ্ছে কেন শিখব, কি দরকার হিসাব বিজ্ঞান শেখা। তা আমরা এই উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলো পড়ি। আচ্ছা ভাইয়া, আমাদেরকে হিসাব বিজ্ঞানে কি কখনো থিওরি আসবে? জীবনে আসবে না, কখনোই তোমাদের থিওরি আসবে না। তোমাদের ক, খ, গ তিনোটাই ম্যাথ আসবে। কতে 2 মার্ক, খতে 4 মার্ক, গতে 4 মার্ক, 10 মার্ক। তো থিওরি শিখে কী লাভ? এমসিকিউর জন্য শিখতে হবে, আবার বেসিক বোঝার জন্য তোমাকে অবশ্যই থিওরি শিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো একটু দেখে নিই, বা প্রয়োজনীয়তাকে এইগুলো একটু দেখি। প্রথম যে উদ্দেশ্যটা, 1 নাম্বারটা, লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। তাহলে আমাদেরকে তো আগে লিখতে হবে লেনদেনগুলা, না লিখলে তো আমরা জানবো না আমাদের
কতটুকু খরচ, কতটুকু আয়, কতটুকু ব্যয়, কতটুকু সম্পদ, কতটুকু দায়, তাহলে আমাদেরকে সবগুলাকে আগে লিপিবদ্ধ করতে হবে। আচ্ছা, তারপর হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এটা আমরা লাল কলম দিয়ে দাগাবো, এই লাইনটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আর্থিক অবস্থা, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এটা আমরা ভালো করে শিখব। আচ্ছা, তারপর হচ্ছে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। মানে লাভ হচ্ছে নাকি লস হইতেছে, আমাদের প্রতিষ্ঠান কি ভালোর দিকে আছে নাকি খারাপের দিকে আছে, এগুলো জানা যায়। তারপর যাবতীয় আয়, আচ্ছা, যাবতীয় আয় যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয় করা যায়। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ, প্রতিষ্ঠানের দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। এখন কথা হচ্ছে ভাইয়া, সম্পদ কি, দায় কি, মালিকানা সত্ত্ব কি, এগুলো অবশ্যই আমরা শিখব। তবুও তোমাদেরকে ছোট করে বলে দিই, হিসাব বিজ্ঞানে যে উপাদানগুলো থেকে আমরা কোনো উপকার পাবো এটাকে আমরা বলবো যে সম্পদ, যা থেকে আমরা উপকার পাই। যেমন যেমন ধরতে পারো আসবাবপত্র, তারপরে নগদ টাকা, তারপরে দালান কোঠা, এগুলো হচ্ছে আমাদের সম্পদ। তারপরে দায় কি ভাইয়া? দায় বলতে বোঝা যায় মানে যেই কারণে বর্তমান অথবা ভবিষ্যতে আমাদের কোনো সুযোগ হারাতে হবে, মানে কোনো সম্পদ হারাতে হবে। যেমন ধরো আমরা যে বাকিতে ক্রয় করছি এই টাকাগুলোকে আমাদেরকে মাপ দিবে, আজকে হোক বা কালকে হোক টাকাগুলো দিতেই হবে, এটা হচ্ছে দায়। বা ব্যাংক থেকে ঋণ নিলাম, এই টাকাগুলোকে আমাদেরকে দিতে হবে না, অবশ্যই দিতে হবে, এটা হচ্ছে দায়। এর ফলে হচ্ছে মালিকানা সত্ত্ব। তোমরা যখন অ্যাকাউন্টিং শিখবা অবশ্যই মাথায় রাখবা, তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা নিজেকে ব্যাংকের এই যে ব্যবসায় ম্যানেজার দাবি করবা। তাহলে এরপরে আমরা যেই ব্যবসাটা করতেছি এটা কিন্তু আমাদের নিজের না, এটা আরেকজন ব্যক্তির ব্যবসাটা, আমি জাস্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি। তাহলে এই ব্যবসায় মালিক কি আমি নাকি অন্য ব্যক্তি যে আমাকে মূলধন মানে মূলধনটা দিল? এখন বলতে পারো যে ভাই মূলধন কি, ওটাও তো আমি বুঝি না। ব্যবসা করার জন্য যে টাকাগুলো দরকার হয় এটাকে আমরা বলবো যে মূলধন। এই ব্যবসা করার জন্য মূলধনের যে টাকা যেই ব্যক্তিটা দে বা যেই ব্যক্তিগণ দে ওদেরকে আমরা বলবো যে মালিক। আর মালিকের যে সত্ত্বটা মানে অধিকারটা আছে, ওই অধিকার বা মালিকানা আছে, ওই অংশটাকে আমরা বলবো যে মালিকানা সত্ত্ব। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আমি তোমাদের বেসিক বোঝার জন্য আমার একটা শিট তোমাদেরকে দিয়ে দিব। এই ভিডিওর কমেন্টে তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস যদি দিয়ে দাও আমি চেষ্টা করব তোমাদেরকে ওই এই যে লেকচার শিটটা মেল করার জন্য। আচ্ছা, তারপরে ব্যয় নিয়ন্ত্রণের, আচ্ছা তারপর আমরা এটা এই যে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব, এই লাইনটা আমাদের দাগানো উচিত লাল কলম দিয়ে। কিভাবে প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব? ব্যয়টাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের যে মূল লক্ষ্য এটা অর্জন করতে পারবো। তাহলে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। আচ্ছা, হিসাব বিজ্ঞানে যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে। আচ্ছা, ব্যবসায়ের তারপরে বলতেছে আমাদেরকে ব্যবসায়ের প্রতারণা। আচ্ছা, আমরা একটু জুম কমাই। আচ্ছা, এরপর আমাদেরকে কি বলছে? বললো যে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানে কোনো বিকল্প নেই। হিসাবে মানে আমরা কি প্রতারণা থেকে কিভাবে বাঁচবো? এটার জন্য বাঁচার জন্য একটাই উপায় হচ্ছে যায় আমাদেরকে ঠিকভাবে তো মানে হিসাবটা করতে হবে, নাহলে আমরা কিভাবে বুঝবো আমাদের এখানে কোনো প্রতারণা বা জালিয়াতি আছে কিনা, ঠিক না? আচ্ছা, তারপরে আমরা তারপর 6 নম্বরে কি বলছে? 6 নম্বরে বলছে যে আমাদের আর্থিক তথ্যগুলি সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা। আমরা যে তথ্যগুলা বা রিপোর্টগুলা রেডি করব আমাদের যে ব্যক্তি যেমন মালিক, ব্যবস্থাপক, সরকার,
পাওনাদার, হ্যাঁ, এই সকল ব্যক্তিদেরকে আমাদেরকে এই রিপোর্টগুলা দেখাতে হবে, জানাতে হবে আমাদের প্রতিষ্ঠানের অবস্থা কীরকম, হ্যাঁ, বা বিনিয়োগকারী এরা কিন্তু আমাদের রিপোর্টগুলা জানতে চায়। তারপর 7 নাম্বার, প্রতিষ্ঠানের একাধিক বছরে আর্থিক বিবরণী তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি ও অবনতির বিভিন্ন দিক চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব। প্রতিষ্ঠানে আমরা যদি একাধিক বছর, ধরো 2010, 2011, 2012 এরকম কয়েকটা বছরের যদি মধ্যে যদি তুলনা করি, তাহলে না আমরা বুঝবো যে কোন আমরা কি ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে। আমরা যদি তুলনা মানে কয়েকটা বছরে যদি আর্থিক ফলাফল না তুলনা করি, তাহলে আমরা কিভাবে বুঝবো আমাদের প্রতিষ্ঠান কি ভালোর দিকে আছে নাকি খারাপের দিকে আছে? তাহলে অবশ্যই আমাদেরকে তুলনা করতে হবে। আশা করি এতটুকু বুঝছো। এরপরে আমরা বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান, এটা কিন্তু আসতে পারে নিচের কোনটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। তাহলে আমাদেরকে এই অংশটাও দাগানো উচিত, কোনটা কোনটা আমাদের অমুনাফাভোগী প্রতিষ্ঠান। স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব ও সোসাইটি, তারপর বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, এগুলো হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান। আচ্ছা ভাইয়া, এগুলাকে অমুনাফাভোগী প্রতিষ্ঠান কেন বলা হয়? কারণ এই প্রতিষ্ঠানগুলো লাভের জন্য চলে না। যেমন আমাদের বাসার সামনে, সবার বাসার সামনে যে মসজিদ আছে বা মন্দির আছে, এগুলা কি লাভ না হলে বন্ধ করে দেয়? কখনো তোমরা দেখছো এই প্রতিষ্ঠানটা বন্ধ করে দিতে লাভ হচ্ছে না বা লাভ লস হিসাব করতেছে না? এদের মূল কথা হচ্ছে যে সমাজের কল্যাণ। এরা কিন্তু লাভ বা লস মানে অমুনাফাভোগী কথার মধ্যে কিন্তু উত্তর আছে। এদের মূল টার্গেট মুনাফা না। আচ্ছা ধরো আমাদের বাসার সামনে যে মনোহারি দোকান আছে, এটা কি জীবনে লস হলে কখনো চালায় রাখবে? ওরা বলছে ভাই লস হলে আমার কি দরকার এটা চালায় রাখার, আমি বন্ধ করে দিব। কিন্তু কখনোই তোমরা দেখছো মসজিদ বা মন্দির বন্ধ করে দিতে লাভের জন্য, মানে লাভ হইতেছে না তাই বন্ধ করে দিতেছে, এরকম কাজ সাধারণত করে না। সেজন্য এগুলাকে বলা হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব ও সোসাইটি ইত্যাদি। কেমন? আচ্ছা, তারপর আমরা আবার মার্কারটা নিই। আচ্ছা, তারপর বলতেছে উৎস হতে অর্থের আগমন ও নিগমন। আগমন মানে টাকা আসা, নিগমন মানে টাকা যাওয়া। যেমন উদাহরণ হিসাবে আমরা যখন কোনো পণ্য বিক্রয় করি তখন টাকা আসে, এটা আগমন। যখন কোনো পণ্য ক্রয় করি তখন এই টাকা চলে যায়, এটা নিগমন। কেমন? বা বহিগমন। আচ্ছা, সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে মানে সময় শেষে, সাধারণত বছর শেষে আমরা হিসাবগুলো করি। এই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা যায়। উদ্বৃত্ত মানে হচ্ছে বছর শেষে বা মাস শেষে বা নির্দিষ্ট মেয়াদ শেষে টাকার জেটটা কত টাকা আছে বা নাই এরকম। আচ্ছা, 9 নম্বর, সরকারের বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ব্যাট ইত্যাদির মাধ্যমে রাজস্ব আদায় করে। মানে সরকার যে আমাদের জন্য এত খরচ করে, টাকাগুলা কই পায়? যেমন ধরো আমাদের বাসার সামনে মসজিদ, বিভিন্ন ক্ষেত্রে মসজিদ মন্দির করে দেয়, তারপর ধরো রাস্তাঘাট করে দেয়, তারপর দেখবা যে রেলওয়ে খাতে প্রত্যেক বছর লস হতেছে, তবুও ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকার কিন্তু রেলওয়ে খাতে শত শত কোটি টাকা ভর্তুকি দিতেছে। বা আমাদের যে সরকারি স্কুলগুলো আছে দেখবা যে বেতন মানে আনুষঙ্গিক খরচ হিসাব করলে অনেক টাকা, কিন্তু আমাদের থেকে বেতন নেই 20 টাকা 30 টাকা, তো বাকি টাকাগুলো কে দেয়? সরকার দেয়। তো এই সরকার টাকাগুলো পায় কই? সরকার এই আমাদের থেকে টাকাগুলা পায় কিভাবে? কর, শুল্ক, ব্যাট। এই লাইনটা আমার মনে হয় দাগানো উচিত, এটা পরীক্ষা আসার মতো। সরকার কিভাবে রাজস্ব মানে হচ্ছে আয়। কিভাবে আয় করে? সরকার কি কি থেকে আয় করে? কর, শুল্ক, ব্যাট। তোমাদের বইতে আমি যে লাইনগুলা লাল কালি দিয়ে বোল্ড করে দিতেছি, এই লাইনগুলো দাগায় রাখবা, কারণ পরীক্ষার সময় তুমি লাইন বাই লাইন পড়ার সময় পাবা না। তুমি শুধুমাত্র লাল দাগগুলো মানে যে লাল দাগ দিয়ে যেগুলো বোল্ড করে দিতেছে এগুলো পরীক্ষার সময় দেখে গেলে আশা করি তোমার কমন চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আবার আগের জায়গায় যাই। আচ্ছা, তারপর আমাদেরকে বলতেছে এবং বিভিন্ন নিয়মিত ও উন্নয়নমূলক খাতে ব্যয় করে। আচ্ছা, সরকার এই টাকাগুলা কোথায় ব্যয় করে? বিভিন্ন নিয়মিত মানে হচ্ছে যাই, যেমন নিয়মিত কিছু খাত আছে, যেমন সরকারি হাসপাতাল, স্কুল, কলেজ এগুলা। তারপর উন্নয়নমূলক খাতে ব্যয় করে, যেমন পদ্মা সেতু, তারপর মেট্রো রেল, এগুলাতে ব্যয় করে। আচ্ছা, সরকারের এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা রাখে। আচ্ছা, এছাড়া আরো অনেক কথা বলছে, তোমরা এগুলো একটু পড়ে নেবা। কেমন?
এবার এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন আসবে 100% শিওর বলাই যায়, এই অংশ থেকে তোমাদের প্রশ্ন আসবে। কি কি আসবে তাহলে ওটাও বলে দিই, এই অংশ থেকে তোমাদের প্রশ্ন আসবে। কি কি আসবে? আচ্ছা, সভ্যতা, আচ্ছা আমরা প্রথমে মার্কার দিয়ে দাগাই। হিসাব বিজ্ঞানের উৎপত্তি, হিসাব বিজ্ঞানটা আসলো কোত্থেকে, কিভাবে শুরু হলো, কোত্থেকে শুরু হলো, কে চালু করলো, এগুলো আমরা এখানে শিখব। আমি এই যে লাল বোল্ডটা করলাম, এখান থেকে প্রশ্ন আসবেই, চোখ বন্ধ করে বলা যায়। আচ্ছা, এবার আমরা শুরু করি তাহলে। সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, তারপর গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখতো। তোমরা খেয়াল করছো কি না, মানে আগেরকার মানুষ যখন হিসাব কিতাব পারতো না, তখন তারা তাদের মতো করে হিসাব করতো, গাছের গায়ে আঁক দিত, গুহা বা পাথরে বিভিন্ন চিহ্ন দিয়ে তাদের হিসাবগুলা রাখতো। তাহলে এটাও আসতে পারে, আগে মানুষ কিভাবে হিসাব কিতাব করতো, গাছের গায়ে, গুহায় ও পাথরে বিভিন্ন চিহ্ন দিয়ে। আচ্ছা, তারপরে আমরা শিখব, আমাদেরকে বলছে যে এক সময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করে এবং কৃষিকাজ আরম্ভ করে। গড়ে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখত। এই লাইনটা তাহলে আমাদের লাল বোল্ড করা উচিত। কিভাবে কিভাবে রাখতো? আচ্ছা, রশিতে, গড়ে দাগ কেটে ও রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখতো। আচ্ছা, তারপর তারপর আমাদেরকে বলতেছে যে আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায় এবং সমাজ বিস্তার লাভ করে। তারপরে কি হয়? বিনিময় প্রথা চালু হয়, মুদ্রা প্রচলন হয় এবং ব্যবসা বাণিজ্য শুরু হয়। এখন সবার কাছে বিনিময় প্রথাটা একটু নতুন মনে হতে পারে। বিনিময় প্রথা, বিনিময় প্রথা মানে কি? যেমন আগে কি টাকা পয়সা ছিল? তোমরা বলতে পারো ভাইয়া আমার দাদা বা নানাদের সময় তো ছিল। তার আগে, তারও আগে এক সময় তো টাকা পয়সা ছিল না। তাহলে ভাইয়া তখন কিভাবে মানুষ একজন থেকে আরেকজনে একটা জিনিস নিত? ধরো একজনে চাল উৎপাদন করে, আরেকজনে ধরো হচ্ছে যায় মাছ উৎপাদন করে। তাহলে কে যে চাল উৎপাদন করতো সে শুধু চালে খাইতো, যে মাছ উৎপাদন করতো সে কি শুধু মাছই খাইতো? না। তো চাল আলা বলতো যে আমার থেকে তুই একটু চাল নে, বিনিময়ে তুই আমাকে একটা মাছ দে। মাছ আলা বলতো আচ্ছা ঠিক আছে তুই তাহলে মাছ নে, আমি তুই আমাকে কিছু চাল দে, তাহলে আমরা দুজনে ভালোভাবে খেতে পারতেছি। তো এটাকেই বলেছে বিনিময় প্রথা। আচ্ছা, এটা কি ভাইয়া এখন আছে? এখন ধরো তোমার ছোটো ভাই বলে যে আচ্ছা ঠিক আছে তুমি আমার চিপস দিলে, আমি তোমাকে আইসক্রিম দিলাম, এটা তো, এটাকে বিনিময় প্রথা বলতে পারো, কিন্তু আসলে বিনিময় প্রথা বলতে অতীতকালের ওই বিনিময় প্রথাটাকে বোঝাচ্ছে। আচ্ছা, বিনিময় প্রথা এখন না থাকার কারণটা কি? বিনিময় প্রথা একটা এখন না থাকার কারণ হচ্ছে, ধরো আমরা যদি চালের সাথে মাছের তুলনা করি, চাল আর মাছের, ধরো 1 কেজি চালের দাম হচ্ছে যে 50 টাকা, 1 কেজি মাছের দাম হচ্ছে ধরো 200 টাকা, তাহলে দুটা কি একই রেঞ্জে হলো? হলো না। এই জন্য বিনিময় প্রথাতে সমস্যা দেখা দিল, মানে বিনিময় প্রথা বেশি দিন টিকলো না। বিনিময় প্রথার একদম কিছু মানে ইমিডিয়েট পরে মুদ্রা প্রচলন হলো, মানে টাকা প্রচলন হলো আর কি, এবং এর পরপরই ব্যবসা এবং বাণিজ্য শুরু হয়। তাহলে আশা করি বিনিময় প্রথাটা কি এটা ভালো করে বুঝছো। এটা তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিংয়ে এটা আসবে, কতে অথবা খতে আসবে। আচ্ছা, আবার আমরা হাইলাইটারের জায়গা। এরপরে আমাদেরকে বলছে যে ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা, হ্যাঁ, এরপরে এবং অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। তারপরে আমাদের জন্য হিসাব বিজ্ঞানের একদম ঐতিহাসিক যে সাল, এই সালটা হিসাব বিজ্ঞানে একটাই সাল পাবা ঘুরে গাড়া, এটাই 1494। কি হয়েছে? আমাদের যে লুকা মামা, লুকা প্যাসিওলি, লুকা প্যাসিওলিকে, লুকা প্যাসিওলি হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক, আব্বাও বলতে পারো, কেমন বাবা। আচ্ছা, লুকা প্যাসিওলি একজন ইতালীয় গণিতবিদ। আচ্ছা, লুকা প্যাসিওলি যেহেতু হিসাব বিজ্ঞান আবিষ্কার করছে, সে যেহেতু ইতালির নাগরিক ছিল, তাহলে হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? বাংলাদেশ না, ইতালি। ঠিক আছে। আচ্ছা, সে কিন্তু হিসাব, তখন তো আর হিসাব বিজ্ঞান ছিল না, তখন কি ছিল? গণিত, ম্যাথ ছিল। এই গণিতের একটা অংশ কিন্তু হিসাব বিজ্ঞান। তোমরা দেখো না, গণিতও খালি ম্যাথ, আল্লাহ, হিসাব বিজ্ঞানও ম্যাথ, এই দুটা কিন্তু একই জিনিস ছিল। এই গণিতের একটা অংশ হচ্ছে যাই হিসাব বিজ্ঞান, আর হিসাব বিজ্ঞানের একটা অংশ হচ্ছে আবার ফিন্যান্স ও ব্যাংকিং, যেটা পড়ো। আচ্ছা, আমরা এখানে একটু এটা মুছে ফেলি। আচ্ছা, তারপরে আসো।
তাহলে আমাদেরকে কি বললো, আচ্ছা আমরা এটা করে তাহলে আচ্ছা 1494 সালে লুকা ফেসলে একটা বই লিখছে। কি বই? বইটার নাম হচ্ছে, একটু বড় সড়ো আছে, মুখস্থ করতে হবে, সুম্মা ডি অ্যাটিকমেটিয়া জিওমেট্রিয়া প্রফেশনিয়েটা। কেমন? এই বইটা একটু বড় হলেও বইয়ের নামটা অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই বইতে অনেকগুলা খণ্ড ছিল। হ্যাঁ, বইটা কিন্তু গণিতের উপর লিখছে। আচ্ছা, কে লিখছে? লুকা ফেসলি লিখছে। এই বইতে অনেকগুলা খণ্ড ছিল। এই খণ্ডের একটা অংশ ছিল ডাবল এন্ট্রি সিস্টেম। বইটা কিন্তু ইংরেজিতে লিখছে। কেমন? আচ্ছা, ডাবল এন্ট্রি সিস্টেম, যেটা বাংলা হচ্ছে দুই তরফা দাখিলা। দুই তরফা দাখিলা মানে কি? প্রতিটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে। এখন কথা হচ্ছে ভাইয়া লেনদেনই তো বুঝি না। বোঝার সমস্যা নাই, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নামই হচ্ছে লেনদেন। তবু একটু বলি, ধরো সকাল থেকে রাত পর্যন্ত অনেক মানে তুমি হাঁটা চলা করছো, ভাত খাইছো, স্কুলে গেছো, কত কাজ করলা। যে কাজগুলা অর্থ সম্পর্কিত, যেমন তুমি দুপুরে ভাত খেলা, এটাকে অর্থ সম্পর্কিত, বাসা ভাত খাইছো, টাকা দিছো না, কিন্তু তুমি ধরো একটা কলম কিনছো, এটা অর্থ সম্পর্কিত না? এই অর্থ সম্পর্কিত ঘটনাগুলো হচ্ছে লেনদেন। সমস্যা নেই, আমাদের দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে আমরা অনেক ডিটেলসে আলোচনা করবো, এরকম লাইন বা লাইন, স্টেপ বাই স্টেপ আমরা বুঝাই দিব। আচ্ছা, তাহলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি ভাইয়া? দুই তরফা দাখিলা, ডাবল এন্ট্রি সিস্টেম। এটা মূল কথা কি? প্রতিটা লেনদেনে দুটা পক্ষ থাকবে। আর আমাদের যে আজকের এই হিসাব বিজ্ঞান, এটা মূলত আসছে হচ্ছে দুই তরফা দাখিলা থেকে। দুই তরফা দাখিলা মূলত হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। আচ্ছা, ডাবল এন্ট্রি সিস্টেম বা দুই তরফা দাখিলা কোত্থেকে আসছে? ওই যে 1494 সালে লুকা ফেসলি একটা বই লিখছে, ওই বইয়ের নাম ছিল হচ্ছে সুম্মা ডি অ্যাটিকমেটিয়া জিওমেট্রিয়া প্রফেশনিয়েটা। এই বই থেকে দুই তরফা দাখিলা আসছে, আর ওই দুই তরফা দাখিলা থেকে আজকের এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি। তো আশা করি বুঝছ তোমাদের হিসাব বিজ্ঞান, আমাদের হিসাব বিজ্ঞানটা কোত্থেকে আসছে। আচ্ছা, এরপর বলতে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, এবং এর ফলে হিসাব বিজ্ঞানে আরও উন্নতি হয়। কেমন? ব্যবসায় ছোট থেকে বড় হতে থাকে, তেমনি এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। তারপরে বলতেছে যে ব্যক্তিগত পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়িক, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী ও অমুনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠানের জন্য হিসাব বিজ্ঞান ব্যবহার পরিলক্ষিত হয়। কেমন? এরপর আরও কিছু লিখলো, তোমরা একটু পড়ে নেবা। এরপরে এই অংশটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানের কি বললো? হিসাব তথ্যের ব্যবহারকারী। হিসাব তথ্যের ব্যবহারকারী মানে আমরা যে রিপোর্টগুলো তৈরি করব বা আমরা যে মানে হিসাব বিজ্ঞানের তথ্যগুলো রেডি করব, এটা কাদের জন্য? এটা দুইটা পক্ষের জন্য। একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তোমরা যেহেতু নবম দশম শ্রেণী, তোমাদের জন্য অভ্যন্তরীণ ব্যবহারকারী দুইটা মনে রাখলে হবে, একটা হচ্ছে মালিক, একটা হচ্ছে ব্যবস্থাপক। এখন কথা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে কি? ধরো আমরা যে রিপোর্টগুলো তৈরি করব, আর সামনে শিখবো আর কি, যেমন আমরা জাবেদা করব, খতিয়ান করব, র্যামিল করব, আর্থিক বিবরণী করব, এগুলো কাদের জন্য করব? এগুলো দুইটা পক্ষের জন্য করবে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এই অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে তার মালিক এবং ব্যবস্থাপকটা আমরা মনে রাখলে চলবে। এছাড়াও আছে, তোমাদের নবম দশমের জন্য এতটুকু লাগবে না। আচ্ছা, কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী, কারা বাহ্যিক ব্যবহারকারী কেমনে বুঝবো? যারা ব্যবসা প্রতিষ্ঠানের ইন্টারনাল কোনো মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন করতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে, নিয়ন্ত্রণভার যাদের কাছে আছে, যেমন মালিক আর ম্যানেজার মানে ব্যবস্থাপক, তারা চাইলে কিছু পরিবর্তন করতে পারবে, বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারবে, তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর একজন পাওনাদার কি বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারবে আমাদের প্রতিষ্ঠানে? একজন সরকার কি পারবে? তোমরা বলতে ভাইয়া সরকার তো পারবে, ওরা না, আমাদের ইন্টারনাল কোনো সিদ্ধান্ত সরকার কেমনে নেবে? নিতে পারবে না। তাহলে এই যে সাধারণ মানুষ, জনগণ, তারপর হচ্ছে যায় ধরো বিনিয়োগকারী, তারপর পাওনাদার, তারপর হচ্ছে সরকার, এরা বাহ্যিক ব্যবহারকারী। কারণ কেন? কারণ ওরা আমাদের ইন্টারনাল যে সিদ্ধান্তগুলো এগুলো তো নিতে পারবে না। কেমন? আচ্ছা, আমরা আরেকটু আগাই। তাহলে হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয়। হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয়। আচ্ছা, এরপরে অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারী চাহিদা বিবেচনা করে হিসাব বিজ্ঞানের লেনদেনসমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়। এখন অভ্যন্তরীণ ব্যবহারকারী কথা বলছে কে কে? অভ্যন্তরীণ ব্যবহারকারী কথা বলতেছে মালিক ও ব্যবস্থাপক।
ভাই এখান থেকে কিন্তু কোশ্চেন হবে, এটা কিন্তু অবশ্যই বোল্ড করতে হবে, একদম অবশ্যই। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? মালিক ও ব্যবস্থাপক। আচ্ছা, কেন এটা অভ্যন্তরীণ ব্যবহারকারী? অলরেডি আমি এটা ব্যাখ্যা করলাম। এরপর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। কারা? যারা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বা রাখতে পারে না, বা যারা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ করতে পারে না। কারা কারা ভাইয়া? ঋণ প্রদানকারী। তারপর হচ্ছে সরকার। অনেকের কাছে মনে হবে যে সরকার অভ্যন্তরীণ ব্যবহারকারী, না। সরকার কি আমার ইন্টারনাল কোনো সিদ্ধান্ত নিতে পারবে? পারবে না। তারপর হচ্ছে পাওনাদার, যারা আমাদের কাছে টাকা পায়। তারপর হচ্ছে কর্মচারী ও কর্মকর্তা, নিচু লেভেলের যে কর্মচারী ও কর্মকর্তা, তারা আমাদের সিদ্ধান্ত নিতে পারবে না। তোমরা জাস্ট দুইটাই মনে রাখবা, মালিক ও ব্যবস্থাপক বাদে বাকি সবই হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। আচ্ছা, এবার হচ্ছে যায় সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক কেমন। এটা না পড়লেও চলবে, তবু একটু পড়ে নেওয়া ভালো আর কি। তার মানে হিসাবে, আচ্ছা আমরা এটা লাল বর্ডার করার দরকার নেই, এটা এতটা গুরুত্বপূর্ণ না। সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক। হিসাব বিজ্ঞান শুধু মুনাফা অর্জনের জন্যই ব্যবহার করা হয়? উত্তর না। মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক সমাজ ও পরিবেশেরও যাতে কোনো ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান সেই দিকটাও খেয়াল রাখে বা অবদান রাখে। উদাহরণস্বরূপ কী কী বলা যায়? জলবায়ু রোধে প্রতিষ্ঠানে কিছু অর্থ খরচ করে, তারপর শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া আশেপাশে পরিবেশে যাতে ক্ষতি না করে, তার পণ্য যাতে মানসম্মত মানে পণ্য তৈরিতে যাতে মানসম্মত কাঁচামাল ব্যবহার করে। অনেকে মনে করবে কাঁচামাল মানে হচ্ছে আলু পটল, কাঁচামাল কিন্তু আলু পটল না। ধরো কলম তৈরি করবে, এটা কাঁচামালকে নিব, প্লাস্টিক, কালি, ডাকনা, এগুলো কেমন? আচ্ছা, ডাকনা প্লাস্টিকের মধ্যে চলে আসছে। যেমন ধরো ভাত রান্না করবে, এটা কাঁচামালকে চাল, পানি, আগুন, পাতিল, এগুলো। আচ্ছা, এরপরে মূল্যবোধ সৃষ্টিতে বা জবাবদিহি প্রক্রিয়া হিসাব বিজ্ঞানের ভূমিকা, এটাও বলতেছি পরীক্ষার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না, চাইলে তোমরা স্কিপ করতে পারো, তবু একটু পড়ে নিবা, পরীক্ষাতে যেহেতু পড়তে দিছে। মূল্যবোধ সৃষ্টিতে জবাবদিহি প্রক্রিয়া হিসাব বিজ্ঞানের ভূমিকা, যেমন সততা ও দায়িত্ববোধ বিকাশে হিসাব বিজ্ঞান ভূমিকা রাখে। তারপরে ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টিতে, এগুলো এমসিকিউর জন্য এতটা না, গুরুত্বপূর্ণ না, জাস্ট একবার পড়ে নিলে হবে। মুখস্থ করতে যায় না, আবার হিসাব বিজ্ঞান কিন্তু মুখস্থ করার জিনিস না। যদি কোনো ব্যক্তি হিসাব বিজ্ঞান বলে যে মুখস্থ করতে হবে, ওই ব্যক্তিকে আসসালামু আলাইকুম করে চলে যাবা, জীবনে ওর কাছে আর হিসাব বিজ্ঞান শিখতে যাবা না। হিসাব বিজ্ঞান কখনোই মুখস্থর বিষয় না, হিসাব বিজ্ঞান বুঝার বিষয়। যত ভালো করে বুঝবা ততই তোমার কাছে হিসাব বিজ্ঞানটা ভালো লাগবে। হিসাব বিজ্ঞান, আচ্ছা, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি, তারপরে জালিয়াতি ও প্রতারণা রোধ করা, হ্যাঁ, জবাবদিহিতা হিসাব বিজ্ঞানও কয়েকটা বললো, যেমন ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা, তারপর হচ্ছে মালিক ও ঋণদাতা বিনিয়োগকারীর নিকট জবাবদিহিতা। জবাবদিহিতা মানে কি? ধরো খ নাম্বার এটা বুঝে দিলাম, মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীর নিকট জবাবদিহিতা। ধরো কেন আমার প্রতিষ্ঠানের লস হলো, কেন এই প্রতিষ্ঠানের মানে এই লসগুলো হলো, কীভাবে করলে এটা কাটে উঠে যায়, মানে একটা জবাবদিহি করা। যেমন উদাহরণ হিসাবে, তোমার রেজাল্ট যদি খারাপ হয়, তুমি কি আব্বু আম্মুর কাছে জবাবদিহি করো না? ওরা বলে না কেন খারাপ হলো, কী কারণে খারাপ হলো, কী হয়েছে, এই জিনিসগুলোকে বলতেছে সহজ জবাবদিহিতা। যেমন সরকারের নিকট জবাবদিহিতা। তারপরে আছে, তারপরে আচ্ছা, এই অধ্যায়ের আমাদের আর নাই। এরপরে আমাদের কিছু এমসিকিউ দিছে, এরপরে আমরা এই এমসিকিউগুলা সলভ করব, এবং আমাদের এখানে এই অধ্যায়ে কোনো সৃজনশীল কোশ্চেন নাই। তো আমরা কি, আমাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ হচ্ছে যায় এই অধ্যায়টা সুন্দর করে রিডিং পড়ে, এরপরে বিগত সালে যেই প্রশ্নগুলো আসছে, বিগত সালে এই প্রশ্নগুলা সুন্দর করে গাইড থেকে পড়ে ফেলা। অবশ্যই একটা গাইড কিনবা, কেমন? গাইড থেকে বিগত সালে যে প্রশ্নগুলো তোমাদের আসছে এইগুলো সলভ করা। আমি চেষ্টা করব সবগুলো অধ্যায় শেষে তোমাদের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু এমসিকিউ ক্লাস আলাদা করে নেওয়া এবং সৃজনশীল ক্লাস নেওয়া। তবে আমার মতে কেউ যদি আমার আজকে ক্লাসটা করে, প্রথম অধ্যায় ক্লাসটা করার পরেও কারো কোনো এমসিকিউ বলো, সিকিউ বলে, সিকিউ তো এখান থেকে আসে না, এমসিকিউতে সমস্যা হওয়ার কথাই না, যদি ভালো করে সেই ক্লাসটা মনোযোগের সাথে করে। তো এরকম ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আরও চাও কিনা কমেন্টে জানাবা, এবং ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের বা ফ্রেন্ড সার্কেলে সবার সাথে শেয়ার করবা। তো আমি তোমাদের সবগুলা অধ্যায় ধারাবাহিকভাবে একটা ইউটিউবে একটা প্লেলিস্ট আকারে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।